হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটস আসো তাদের জন্য একটি অন্যরকম ভিডিও আমি এখানে পোস্ট করছি। তোমরা লক্ষ্য করো যে আমি এখানে প্রথমে লিখে রেখেছি এমসিকিউ কীভাবে সলভ করা উচিত সেই বিষয়ে আমি তোমাদের কিছু ধারণা দেব। তোমরা সাধারণত এমসিকিউ সলভ করো। এখানে আমি একটি পেজ এবিটি এর টেস্ট পেপারের 462 পেজ সলভও করব এবং সাথে সাথে কীভাবে এমসিকিউ লিখতে হয় সেই বিষয়ে একটি ধারণা দেব। তোমরা নর্মালি লেখা শিখেছো, কিন্তু খুব ভালো বা স্পেশাল টাইপের লিখতে গেলে আমি যেরকম শেখাচ্ছি সেরকম করবে। তো এখানে পেজের অঙ্কগুলো আছে। আগে আমি তোমাদের স্ট্রাকচারটা দেখাই। পেজ তোমরা যেখানে আনসার করবে সেখানে কীরকম হবে। ধরো তোমার এটা খাতার পেজটার মধ্যে বাঁদিকে তো এই দিকটা একটু মার্জিন থাকবে, আমি মার্জিনটা দেখাচ্ছি না। মার্জিনের পরে তোমরা আর একটা লাইন টেনে এখানে উপরে ঠিক এভাবে দুটো পার্ট করবে। এই দিকে রাখবে 30% আর এইদিকে জায়গা রাখবে 70%। দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি যে 30% জায়গা রেখেছি, সেখানে তোমরা কি করবে, উত্তর লিখবে, উত্তর বা আনসার কথাটা লিখে রাখবে। আর ডান দিকে যে 70% জায়গার কথা বললাম সেখানে রাফ বা ক্যালকুলেশন বা হিসাব এইসব লিখতে পারো। রাফ লিখলেই হবে। এমসিকিউতে রাফ দেখানোটা বোর্ডের অনেকটা নির্দেশ এবং এই জিনিসটার তোমাদের খাতার রিপ্রেজেন্টেশনটাও খুব ভালো হয় এবং এক্সামিনারদেরও মনটা খুশি করা যায়। তো যেভাবেই হোক এক্সামিনারদের দেখার সুবিধা এবং তাদের মন খুশি করার জন্য এই পদ্ধতিতে করা উচিত। যারা মাধ্যমিকে দেখা গেছে যারা 100-এ 100 পায় বা যারা 1 থেকে 10-এর মধ্যে থাকে তারা সাধারণত এইভাবেই করে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের এখনও সময় আছে। তোমরা কয়েকটা দিন প্র্যাকটিস করলে তোমরা এই মডেলে এমসিকিউ এর আনসার করতে পারবে। তো এখানে দেখো কোশ্চেন দিয়ে শুরু করছি, কি করবে আমি বলে দিচ্ছি। এবার দেখো কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেন বলেছে, তোমরা টেস্ট পেপার ধরে দেখে নিও, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। এখানে অপশনগুলো দেওয়া আছে, বি নম্বর অপশন হবে। কেমন করে হবে সেটুকু আমরা খুব সংক্ষেপে ক্যালকুলেশন করব। ডান দিকে আগে ক্যালকুলেশন করবে। এখানে 1 কথাটি লিখবে, যেরকম কোশ্চেনের নাম্বারিং আছে সেরকম লিখবে, আর ডান দিকে সংক্ষেপে এখানে ক্যালকুলেশন করবে। আমি যে ধরি লিখেছি না লিখলেও চলবে। মূলধন x টাকা, তাহলে সুদে আসলে দ্বিগুণ হয়েছে মানে কী হবে, 2x টাকা। তো 2x টাকা লিখলাম। এবার সেখান থেকে যদি সুদ কথাটি বলি, 2x থেকে x মাইনাস করে x টাকা। তোমরা চাইলে এখানে ডিরেক্ট x লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো সূত্র কি, তোমাদের সূত্র কী ছিল, I = PRT/100। I মানে সুদ কত বের করলাম আমরা ক্যালকুলেশন করে x, আর P মানে মূলধন কত ধরা হয়েছে x, তাই লিখলাম এখানে x। আর আমরা সুদের হার বের করব, T মানে 10 বছরের কথা, বাই 100। এই 10-এর শূন্য দিয়ে 100 কাটলাম, নিচে 10। এই x আর এই x দুটোই উপরে আসে, বাদিকে আর ডান দিকে কেটে দিলাম। তাহলে বজ্রগুণ যদি করি তাহলে r ইন্টু এখানে 100 × 1, তাহলে r = 10 × 1, তাহলে r = কত আসলো 10। আর কোনো কথা এখানে লেখার দরকার নেই, এখানে চলে যাবে সরাসরি। দেখবে বি অপশান আছে, বি লিখে ছেড়ে দিও না। অনেকে লেখে শুধু বি, না এরকম নয়, বি এর পাশে যে উত্তরটি দেওয়া আছে সেটাও লিখে দেবে। এটা খুব কঠিন কাজ না, আমি আবারও বলছি। তোমরা কয়েকটা দিন কয়েকটা পেজ, কমসে কম 5টা পেজ এইভাবে লিখে করো, দেখবে তোমাদের পরে এভাবে না লিখলেই যেন কেমন অস্বস্তি লাগছে। তা আমি আশা রাখছি তোমরা এটা করতে পারবে। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন এবার সলভের দিকে আমরা দৃষ্টি দেবো। 2 নম্বর কোশ্চেন বলেছে x² - 3x + k = 10। এই সমীকরণে বীজদ্বয়ের গুণফল বলেছে -2, তাহলে k এর মান কত। চলে আসি আমরা এখানে কী করেছি, সমীকরণটা লিখতেই হবে। এই যে আমি সমীকরণ লিখেছি, কারণ হচ্ছে ডান দিকে 10 রাখা যাবে না। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ জানো তোমরা, ডান দিকে 0 রাখতে হবে। তাহলে 10টাকে কি বাদিকে নিয়ে আসলাম, বাদিকে আনার পর k - 10কে ব্র্যাকেটে রাখলাম। তো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, ax² + bx + c = 0। এখানে a কোনটা, এই x এর সঙ্গে যে 1 আছে সেটা a। b কোনটা, b হচ্ছে এখানে -3 মনে রাখবে। আর c এর জায়গায়, ধ্রুবকের জায়গায় কে আছে, k - 10। তো আমরা জানি বীজদ্বয়ের গুণফল c/a। c মানে এই যে লাস্টের যে পার্ট আছে ধ্রুবক, k - 10 বাই a মানে কত, এই যে এখানে যে 1 আছে x এর সঙ্গে সেই 1 লিখলাম। এই বীজদ্বয়ের গুণফলের মান দেওয়া আছে -2, সেই জন্য সরাসরি এটা লিখবে। যেহেতু বলেছি এখানে খুব সংক্ষেপে ক্যালকুলেশন করতে হবে, তাই তোমরা আর বেশি কিছু লিখবে না, আমি বোঝানোর জন্য এইসব বলছি। তো এখান থেকে বজ্রগুণ করে ক্যালকুলেশন করে দেখো, k = আসবে 10 - 2 মানে হচ্ছে 8। এই 10 এদিকে আসলে প্লাস হবে, এত বিস্তারিত লাগবে না, তোমরা বুঝে যাবে। তাহলে এই যে 8 আসলে এখানে কিচ্ছু লিখবে না, অপশনে চলে যাও, যদি দেখতে চাও দেখো, অথবা তোমরা দেখে নাও। অপশন 8 আছে, অপশন কোথায়, সি নাম্বারে। তাই আনসারটা লিখবে সি, তারপরে 8। এই আনসার ওয়ার্ডটা আর না লিখলেও চলবে, আমি লিখলাম, কিন্তু তোমরা শুধু এইটুকু পার্ট অবশ্যই লিখবে, শুধু সি লিখবে না, সি এর সঙ্গে তার উত্তর যেটা দেওয়া আছে সেটাও লিখবে। পরের কোশ্চেনে আছে, দেখো বলা আছে একটি বৃত্তের এবি আর সিডি দুটি যা সমান। বলা আছে এওবি কোণ, মানে বৃত্তের কেন্দ্রে যে ও আছে সেখানে এওবি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে লেখা উচিত ছিল, জায়গা নেই, আমি এখানে লিখেছি। তাহলে সিওডি এই কোণটির মান কত হবে, এইরকম তোমরা কোশ্চেন মার্ক দেবে।
খুব দ্রুত এগুলো প্র্যাকটিস করবে। তো অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা কি, এবি জ্যা ইকুয়াল টু যদি সিডি জ্যা হয়, তাহলে এবি যে উপচাপ আছে, এই যে এবি যে চাপটুকু অবশ্যই সেটা সিডি চাপের সমান হবে। আর কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা প্রয়োগে আছে, প্রথম দিকের উপপাদ্যগুলো পড়বে, তা সেখানে পেয়ে যাবে সমান। তাহলে এই চাপ দুটি যদি সমান হয় তাহলে তারা কেন্দ্রে সমান কোণ করে, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 60, তোমরা এমনকি মুখোমুখি বলতে পারবে। তাহলে এটা 60 ডিগ্রি মানে কোন অপশন যাবে, সি নম্বরের সঙ্গে মিলে গেছে, তোমরা দেখে নিও। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলি, যদি কোনো এমসিকিউতে এমন প্রশ্ন করে যার রাফের প্রয়োজন নেই, তখন তোমরা এই বাদিকের পার্টে তার শুধু উত্তরের অপশনটা লিখে দেবে, এই নয় যে জোর করে রাফ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবার আসি পরের কথায়, 1/4 প্রথমেই দেওয়া আছে এই রকম একটি ত্রিকোণমিতির একটি রাশি দেওয়া আছে, এর মান কত। আমি কিভাবে করতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি। এখানে 43 ডিগ্রি, দেখো 43 ডিগ্রি আর 47 ডিগ্রি দুটো যদি যোগ করো তাহলে 90 ডিগ্রি হয়, অর্থাৎ এটা পুরুক্ষণের চ্যাপ্টারের অঙ্ক। পুরুক্ষণের নিয়ম আমি আমার যদি আগের ভিডিওগুলো দেখে থাকো, আমি ত্রিকোণমিতির অবজেক্টিভের 2 বা 3টে ভিডিও দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও। আমি মানে মোটামুটি হলপ করে বলতে পারি অবজেক্টিভগুলো ওর মধ্যেই আসবে। এছাড়া একটি আমি রাশিবিজ্ঞানের 2টো ভিডিও দিয়েছি অবজেক্টিভের, সেই 2টো ভিডিও থেকে তোমরা করে দেখবে যে মাধ্যমিকে মোটামুটি ওখান থেকেই তোমাদের অঙ্ক পেরে যাবে, বা একটু হয়তো ভাষা চেঞ্জ করবে, তোমরা পেরে যাবে। তো যাই হোক, সেই ত্রিকোণমিতি অবজেক্টিভে এই অঙ্কটি করাও আছে, তাও বলছি যে আমরা ধরে নিচ্ছি এদের দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয়, যে কোনো একটি কোণকে তোমরা চেঞ্জ করবে, আরেকটি কোণকে চেঞ্জ করবে না। তো আমরা এখানে 47 ডিগ্রিকে চেঞ্জ করছি। 47 ডিগ্রি মানে কি, 90 মাইনাস কত লিখলে 47 হয়, 90 মাইনাস 43। আমরা দেখছি 43 আর 47 যোগ করলে হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে 90 মাইনাস 43 লিখলাম। আর এখানে যে 47 ডিগ্রি আছে সেটাকে 90 মাইনাস 43 লিখলাম। এখানে সাইন 43 আগের আছে, এটা কজ 90 মাইনাস থিটার সূত্র কি, সাইন থিটা। এখানে কজ 43 আগের থেকে আসে, আর সাইন 90 মাইনাস থিটা মানে কি, কজ থিটা। দেখো সাইন ইন্টু সাইন একই অ্যাঙ্গেল আছে, তাহলে সাইন স্কোয়ার 43 ডিগ্রি। এখানে কজ ইন্টু কজ আছে, তাহলে কজ স্কোয়ার 43 ডিগ্রি। তো তোমরা একটা সূত্র জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই এখানে 1 হলো। অপশান চেক করে নিও যে এই অপশানটি আছে কিনা। আমি যদি ভুল করে যাই একটু অপশানটা দেখে নিও। এবার পরের কোশ্চেনে আছে কি, দুটি বৃত্তের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 16:9। তোমরা কোশ্চেন পড়ে নিতে পারো আগে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। তো আমরা সামনের বৃত্তটি দেখতে পাচ্ছি বড়, পরের বৃত্তটি নিশ্চয়ই হবে কি ছোট, তাই 4πr² হলো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। সেখানে আমি এখানে আরটা বড় হাতের আর নিলাম বড় বৃত্তের জন্য, এখানে ছোট হাতের আর নিলাম ছোট বৃত্তের জন্য। তাহলে 4 আর 4 কাটবে, পাই আর পাই কাটবে, কি থাকবে r²/r²। তাকে যদি আমি r/r লিখি তাহলে এদিকে বর্গমূল চিহ্ন দেবো, তাহলে 4/3 আসলো। তোমরা r/r একবার এটা লিখতে পারো, এত বিশেষ যতটা পারো এটা শর্ট করে লিখবে, একটু রাফটা দেখাতে হবে। এবার চলে আসি, r/r মানে বড় r বাই ছোট r ইকুয়াল টু 4/3 আসলো। তাহলে আয়তনের অনুপাত কি, 4/3 পাই r³ তোমরা জানো, এখানেও 4/3 পাই r³, 4/3 কাটলাম, পাই কাটলাম, তাহলে r³/r³। এই r³/r³ মানে কি, আসলে r/r হোল কিউব। r/r এর মান কত দেওয়া আছে, মানে আমরা বের করেছি 4/3, তাই 4/3 হোল কিউব। 4 এর কিউব হচ্ছে কি 64, এটা 27। তোমরা এখানে লিখেই তোমাদের মনের মধ্যে পড়ে যাবে 64:24 27। সুতরাং সরাসরি এখানে আনসারটা দেখে নেবে কোন অপশানে আছে। এবার 1/6, হ্যাঁ এখানে একটি কথা আছে, আগে অঙ্কটা বুঝিয়ে দিই। বলেছে এই তিনটি এই যে সংখ্যাগুলো আছে তার মধ্যমাগত। মধ্যমা বের করার নিয়ম কি, আগে আমরা এভাবে কিন্তু সাজানো নেই তোমাদের কোশ্চেনে। আগে আমাদের কি করতে হবে, সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় দিকে ধীরে ধীরে সাজাতে হবে। তো আমি 3 আগে লিখলাম, 5 লিখলাম, 14, 18, 20 সাজানো হয়ে গেছে। এবার গুনব কটি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5। যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে সূত্রটা কি, যে n বেজোড় সংখ্যা থাকলে তোমরা এমনিও এখানে যেহেতু মাত্র 5টি সংখ্যা আছে, দেখো মাঝখানে কে পড়েছে, এই 14-এর বাদিকে দেখো দুটো আছে, ডান দিকে দুটো, ডান দিকে আর বাদিকের সংখ্যাগুলো সমান সংখ্যক আছে, সুতরাং মাঝখানের পদটিকে মধ্যমা বলে। মধ্যমা কথার মানে হচ্ছে কে মাঝখানে আছে সেই, তার উত্তর কী হবে 14। এটা লিখে বাস মুখোমুখি করে নিতে পারবে, বাস এইরকমই। এমসিকিউ যদি এভাবে লিখেও করো, আগেই তোমাদের তো 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হয়, এই 15 মিনিট টাইম দেওয়া হয় তোমাদের কি কোশ্চেন পড়ার জন্য, বা টিচাররা 5 মিনিট আগে বা 15 মিনিট আগে কোনো স্কুলে খাতা দেয়, তোমরা খাতা নেওয়ার সঙ্গে সঙ্গে এমসিকিউ এর জন্য এই স্টাইলে তোমরা মার্জিন টেনে নেবে, আর অন্য পেজগুলো মার্জিন টেনে নেবে, নিয়ে তারপরে কোশ্চেন যখন লেখার পারমিশন দেবে তখন দ্রুত এগুলো সলভ করতে পারবে। এখানে একটি কথা বলতেই হয়, অনেকে করে কি, এই যে আমি যে এখানে 1-এর রোমান 6 লিখেছি, এটা কিন্তু অনেক স্টুডেন্ট করে কি শুধু রোমান 6 লিখে দেয় কোশ্চেন নাম্বার। তা করবে না, যে কোনো কোশ্চেনের যত নাম্বারই করো, মনে করো 2-এর 8 নাম্বার বা 4-এর 8 নাম্বার আনসার করছো, 4 লিখে তারপরে রোমান 8 লিখবে, শুধু 8 লিখবে না। ধরো 4-এ তোমরা 9 নাম্বার কোশ্চেনের আনসার করছো, 4 লিখে রোমান 9 লিখবে। বাস কথাটি বুঝতে পারলে, এটা নট অনলি ম্যাথামেটিক্স, যে কোনো সাবজেক্টে তোমরা কিন্তু এইভাবে উত্তরগুলো লিখবে। তো সেই জন্য আমি এখানে 1-এর রোমান 6 লিখেছি, শুধু রোমান 6 লিখিনি। এবার 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ। আমি পেজের অবজেক্টিভগুলো যতটা পারছি এখানে করে দিচ্ছি। 2-এর রোমান 1 যেভাবে লিখতে বললাম, বলেছে এই করণীর অনুবন্ধী করণী কী।
এর অনুবন্ধীকরণই হচ্ছে সেটাই, যেখানে রুট থাকবে তার সামনের চিহ্ন পাল্টে দিতে হবে। এই মুহূর্তে এখানে চিহ্ন কি আছে প্লাস, তাহলে আমরা এখানে চিহ্নটা কি দিলাম মাইনাস, লক্ষ্য করবে। তাহলে অনুবন্ধীকরণে কি লিখলাম আমি -√3 -5। আবার আমি এখানে লিখে দেখাচ্ছি -√3 -5। যে সংখ্যার উপরে করণীয় চিহ্ন আছে তার সামনের চিহ্ন পাল্টে দেবে, বুঝতে পারলে? এবার কথাটি হচ্ছে এই যে শূন্যস্থানের যে লাইনটি, সেই লাইনটি টেনে নেবে। আগে স্টেটমেন্টটা লিখে শূন্যস্থানের লাইন টানবে, তারপরে এই উত্তরটি এই লাইনের উপরে লিখবে। এটাই হলো গেট আপ সহ উত্তর করা। যারা পারবে এবং যারা খুব ভালো মার্কস পাওয়ার ইচ্ছা আছে, আশা করি সবারই আছে, এভাবে তোমরা চেষ্টা করবে। এবার আসি রোমান 2। নট অনলি রোমান 2 কী লিখেছি, 2 এর রোমান 2। 2 এর রোমান 2তে কী আছে, সময়ের সাথে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি, সমহার বৃদ্ধি বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে, যেখানে তোমাদের চক্রবৃদ্ধি সুদের তারপরেই আছে সমহার বৃদ্ধি, মানে নির্দিষ্ট হার মানে একই হারে বৃদ্ধি, এটাকেই বলা হয় কি সমহার বৃদ্ধি। তাকে এখানে তাহলে উত্তর কী হবে, তাকে বলে সমহার বৃদ্ধি। বৃত্তের পরের কোশ্চেন দেখো, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। ড্যাশ মানে এখানে কী লিখবো আমরা, লম্ব সমদ্বিখণ্ডক তোমরা নিশ্চয়ই জানো, কেন্দ্রগামী। প্রথম দিকে যে উপপাদ্য আছে দুটো, সেখানে তোমরা দুটো উপপাদ্যের একটা আমি নাম্বারটা বলতে পারছি না, সেটাতে তোমরা দেখেছো যে কোনো বৃত্তের, ধরো এরকম একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, এই বৃত্তের যদি এই জ্যা থাকে, জ্যায়ের যদি এখানে আমরা লম্ব অঙ্কন করি, লম্ব সমদ্বিখণ্ডক মানে কাকে বলে, মধ্যবিন্দুতে লম্ব, সেটা কিন্তু যাবে কেন্দ্র দিয়ে, অন্য কোনো সাইড দিয়ে যাবে না। সেই জন্য বলা হয় কোনো বৃত্তের জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী। এবার দেখো এই অঙ্কটিতে cos² θ -sin² θ = হাফ হলে cos4 θ -sin4 θ = কত? এর উত্তর কিন্তু হবে হাফ। কিন্তু কেন হবে হাফ সেটা কি করে বুঝবো, তার জন্য একটু রাফ পেজে গিয়ে তোমরা রাফ করবে। দেখো cos4 θ -sin4 θ, এটাকে আমরা লিখতে পারি কি cos² হোল স্কোয়ার sin² হোল স্কোয়ার। সেটা যদি তোমরা লেখো, আমি রাফে এখানে বোঝানোর চেষ্টা করি, cos² হোল স্কোয়ার sin² হোল স্কোয়ার। তাহলে a² - b² সূত্র কি a + b মানে cos² θ + sin² θ ইন্টু a - b মানে cos² θ sin² θ। তোমরা দেখো sin² θ + cos² θ এর ভ্যালু কত 1, আর এই রাশিটির মান এখানে দেওয়া আছে কত হাফ, তাহলে ইন্টু করলে ফলাফল কত আসলো হাফ। তো যাই হোক, তোমরা তাহলে এখানে উত্তরটা লিখে দেবে হাফ। আর যদি রাফ করতে চাও, এখানে এর নিচে রাফ কথাটা লিখে একটু রাফ করতে পারো, বা অন্য রাফ পেজে করে এই শূন্যস্থান পূরণটা তোমরা দিতে পারো। এবারে কোশ্চেন আছে কি, ঘনক থেকে, কোনো একটি ঘনক থেকে যে সর্ববৃহৎ শঙ্কু পাওয়া যায়, শঙ্কু একটা যদি আমরা ওখান থেকে কেটে নিতে পারি, সর্ববৃহৎ, ছোটো মোটো না, যার পাওয়া যায় তার ব্যাস ঘনকের কি হবে, ঘনকের সঙ্গে কি সম্পর্ক হবে। আমি একটি চিত্র দিয়ে তোমাদের এই যে শঙ্কুটিকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এরকম একটা ঘনক, একে এটা বোঝানোর জন্য করছি, তোমাদের এরকম ছবি দিতে হবে না। যখন আমি এই ঘনক থেকে এরকম শঙ্কু কাটবো, দেখো শঙ্কুর এই যে ভূমির যে বৃত্তটি, সেটা বর্গক্ষেত্রের নিচের যে বর্গক্ষেত্র, ঘনক মানে তার প্রত্যেকটি তল বর্গাকার, তাহলে বর্গাকার এই তলের প্রত্যেকটা বাহুকে টাচ করেছে। তাহলে আমি শঙ্কুর যদি এই প্রান্ত থেকে ব্যাস টানি, তাহলে ওই প্রান্তে বাহুকে গিয়ে টাচ করবে, অর্থাৎ এই শঙ্কুর ব্যাস ঘনকের কিসের দৈর্ঘ্যের সমান, বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে এখানে উত্তর কী হবে, বাহুর দৈর্ঘ্যের সমান। ঘনকের কিন্তু এখানে একটা ওয়ার্ড ওঠেনি, ও ঘনকের ব্যাস বলা আছে। তাহলে সেই শঙ্কুর ব্যাস, এই শঙ্কুর ব্যাস ঘনকের কার সঙ্গে সম্পর্কিত বললাম, বাহুর দৈর্ঘ্যের সমান। এটা বোঝানোর জন্য তোমাদের বললাম। এবার এখানে কোশ্চেনটি বলেছে যে এরকম কতগুলো সংখ্যা দিয়ে বলেছে, এখানকার সংখ্যাগুরু মান কত, এটা তো মুখোমুখিই পারবে। সংখ্যাগুরু মান কাকে বলে, কতগুলো সংখ্যার মধ্যে যে সংখ্যাটি অধিক পরিমাণে আছে, অধিক সংখ্যক আছে, সব থেকে বেশি সংখ্যক, তাদের সংখ্যাগুরু বলে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 3 আর 9 কম্পারেটিভলি বেশি আছে। 3 কটা আছে এখানে, 1 2, আর 9 কটা আছে, 1 2 3। তাহলে সংখ্যায় কে বেশি আছে, 9, তাহলে সংখ্যাগুরু মান কত হবে এখানে 9। এবার 3-এর যে অঙ্কগুলো আছে তোমরা এই পেজে লক্ষ্য করো, 3-এর 1, এটা আমি এখানে দেখছি বা পাশে আমার টেস্ট পেপার আছে। 3-এর 1 কী বলছে, অংশীদারি কারবারে কমপক্ষে 3 জন লোকের দরকার। তাহলে অংশীদারি কারবারে কমপক্ষে 3 জন লোকের দরকার। তোমরা যদি এটা লিখে দিতে পারো তাহলেই কিন্তু বেস্ট হয়। তাহলে অংশীদারি কারবারে কমপক্ষে 3 জন লোকের দরকার বা প্রয়োজন। দেখি বইয়ে কী লেখা আছে, দরকার না প্রয়োজন, দরকার। এবারে উত্তরটা লিখবে কি করে, পাশে একটি বক্স দেবে, এরকম ক্লিয়ার বক্স দিয়ে লিখবে এটা সত্যি না মিথ্যা। 3 জনের কোনো প্রয়োজন নেই, 2 জন হলে অংশীদারি কারবারের অঙ্ক হয়ে যায়, মানে অংশীদারি কারবার ব্যবসা করতেই পারে 2 বন্ধু। তোমরা দেখেছো কোশ্চেনে 2 বন্ধু, কখনো রাবেয়া আর মায়া এরকম নাম দিয়ে 2 জনের নাম দিয়েছে। তাহলে 3 জন লাগবে এরকম কোনো কথা নেই। তার মানে বিবৃতিটি মিথ্যা। মিথ্যা হলে এখানে লিখবে এফ, বা বাংলায় তোমরা মিথ্যা লিখে দাও, তাতেও হবে। কেউ আমি দেখেছি জাস্ট 3-এর 1 লিখে মিথ্যা লেখে। এটা যে একদম হবে না তা বলছি না,
যারা ভালো মতো উত্তর করতে চাও, অঙ্কটাকে একটু ভালো রকম করে রিপ্রেজেন্ট করতে চাও, তাদের জন্য কিন্তু এই পদ্ধতি বলছি। তাহলে 3-এর 1-এর উত্তর কী হবে? ফলস, মানে মিথ্যা। এবার 3-এর 2 নম্বরের কোশ্চেন কী আছে আমি এখান থেকে টেস্ট পেপার থেকে দেখছি। বলা আছে, এটা একটু বুঝিয়ে দিই। 3-এর 2 বলা আছে এক্স ভ্যারিজ অ্যাজ জেড, আবার বলা আছে ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড। তাহলে কি এক্স ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড বলতে পারি? এখানে কিন্তু যৌগিক ভেদের উপপাদ্যটা প্রয়োগ করা আছে। তোমরা লক্ষ্য করো, এক্স ভ্যারিজ অ্যাজ জেডকে আমি ঘুরিয়ে লিখতে পারি কি? জেড ভ্যারিজ অ্যাজ এক্স। আবার ওয়াই ভ্যারিজ অ্যাজ জেডকে আমি ঘুরিয়ে লিখতে পারি জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই। যৌগিক ভেদের নিয়মটা কি? যদি একই রাশি বা পদ অন্য দুটি পদের বা 3টি পদের যদি সমানুপাতিক হয় বা ভ্যারিজাস হয়, তাহলে এই প্রথম বাদিকের যে রাশিটি সেম রাশিটি সেটা ভ্যারিজাস বাকি 2টো বা 3টে যারা আছে তাদের গুণফলের সমান। সঙ্গে একটা ভাষা হয় যখন এক্স ওয়াই জেড সবাই হচ্ছে কি পরিবর্তনশীল বা চলরাশি। তো এবার লাস্ট অবধি তাহলে আমি কি পেলাম? জেড ভ্যারিজাস এক্স ওয়াই। এই দেখো, এ ভ্যারিজাস যদি বি হয় তাকে কিন্তু আমরা ঘুরিয়ে বি ভ্যারিজাস এ লিখতে পারি। তাহলে এটাকে ঘুরিয়ে আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই ভ্যারিজাস কি লিখতে পারি? জেড। দেখো, এটা কোশ্চেনের মধ্যে তোমাদের বলা আছে এক্স ওয়াই ভ্যারিজাস জেড। তাহলে এই বিবৃতিটি লিখে তোমরা বক্সের মধ্যে তাহলে কি লিখবে? নিশ্চয়ই লিখবে ট্রু বা সত্যি। এই হলো তোমার 3-এর 2। 3-এর 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে? 3-এর 3, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। 3টি বাহু দৈর্ঘ্যের অনুপাত কি? 3:4:5। তাহলে ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। এটা কিভাবে করে তোমরা এটা কিন্তু শুধু যে শূন্যস্থানে আসবে তার কোনো মানে নেই। 4-এর যে 1, 2, 3 করে 4-এর কোশ্চেনগুলো আছে যার প্রতিটির মান হচ্ছে 2, সেখানেও আসতে পারে। তোমরা বাহুগুলোকে ধরবে 3x একক, আমি ভাষা লিখলাম না, মুখে বলছি। এটা ধরবে কি? 4x একক, আর এটা ধরবে কি? 5x একক। তাহলে অঙ্কটি যদি 4-এর কোশ্চেনে যেখানে মার্কস হচ্ছে 2 করে সেখানেও আসে, তাহলে কীভাবে করবে? তোমরা লিখবে এখানে এই যে এক্স ধরেছি, এখানে পাশে লিখবে x > 0, কারণ x 0 হলে এই বাহুগুলির সবার মান 0 হবে, এটা লিখতে হয়। তো এখানে লিখবে এখানে 3x হোল স্কোয়ার, যে ক্ষুদ্রতর বাহু দুটি তার হোল স্কোয়ার করে দেখো বৃহত্তর বাহুর যেটা বৃহত্তম তার হোল স্কোয়ার সমান হয় কিনা। 3x হোল স্কোয়ার 4x হোল স্কোয়ার মানে কি? 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার। 9 আর 16 মিলে কত হচ্ছে? 25x স্কোয়ার। এটাকে আমরা কি 5x হোল স্কোয়ার লিখতে পারি? লিখতেই পারি। তার মানে এখানে লিখবে অতএব 3x হোল স্কোয়ার আর 4x হোল স্কোয়ার ইকুয়াল টু 5x হোল স্কোয়ার, অর্থাৎ ক্ষুদ্রতর বাহু দুটির বর্গের যোগফল বৃহত্তম বাহুটির বর্গের সমান। পিথাগোরাসের উপপাদ্যটি মনে করো, এখানে লিখবে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজটি একটি কি ভাষায় লিখবে, আমি এখানে লিখলাম না, বলে দিলাম, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ তো স্টেটমেন্টে বলা আছে, তাহলে তোমরা সেই স্টেটমেন্টটা পুরোটা লিখে সেই বক্সের মধ্যে উত্তরটা কী লিখবে? ট্রু। বোঝা গেল? তাহলে এই অঙ্কটি যখন তোমরা এইভাবে লেখার অভ্যাসটা তৈরি করবে বা লেখাটা শিখলে, তাহলে তোমাদের বড় কোশ্চেন যেখানে 2 মার্কসের কোশ্চেনে যদি আসে সেখানেও তোমরা এইভাবে লিখবে। আর এটা যখন জানা হয়ে গেল তোমরা তাহলে এভাবে উত্তরটা একবারে লিখে দিতে পারো। এবার আসি 3-এর 4 নম্বর। শুধু 4 কেউ লিখবে না, 3-এর 4 নাম্বার পরিষ্কার করে লিখবে, নাম্বারের মধ্যে কোনো জড়তা যেন না থাকে। এখানে বলা আছে থিটা হচ্ছে 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি থেকে থিটা হচ্ছে কি সমান বা বড়, আর 90 ডিগ্রি থেকে ছোট। তো এই কথাটির অর্থ কি? থিটা হচ্ছে কি, এই কথার অর্থটা বলে দিই। থিটা হচ্ছে ধনাত্মক, মানে প্লাস ভি মানে পজিটিভ, থিটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণ। তো আমাদের ক্লাস 10-এর যেগুলো ত্রিকোণমিতির থিটা বা যে কোণ নিয়ে আলোচনা করি সবগুলো ধনাত্মক সূক্ষ্মকোণ। এখানে বলা আছে তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর বৃহত্তম মান 2, বৃহত্তম না সর্বনিম্ন মান, তাহলে এর ক্ষুদ্রতম মান হচ্ছে কি? ক্ষুদ্রতম মান 2। এটা কি করে আমরা প্রমাণ করব সত্যি কিনা মিথ্যা? একটা ঘটনা দেখো, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কি, আমি একটুখানি অন্যভাবে লিখে দেখাই। সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে তোমরা জানো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো সেটাই যদি আমি বসাই তাহলে কি হলো? সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 2ab মানে কি? সেক থিটা ইন্টু কস থিটা। বুঝে নেবে কথাটা, আমি সূত্রটা মিটিয়ে দিই। তো এটা আবার লিখছি, সেক থিটা মাইনাস কস থিটা। আমি আবার বলছি, সত্য মিথ্যার ক্ষেত্রে এতটা তোমাদের রাব করতে হবে না, যদি করতে চাও সংক্ষেপে রাব করবে, কিন্তু বড় কোশ্চেনে এটা আসতে পারে। 2 ইন্টু সেক ইন্টু কস মানে কি? সেক ইন্টু কস মানে 1, তার মানে আলটিমেটলি রাশিটা কেমন পেলাম? সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু না প্লাস 2। তাহলে যে রাশিটি দিয়েছে তাকে আমরা এই ফর্মেটে পেলাম। এখানে একটি কথা লক্ষ্য করো, যদি ব্র্যাকেটের ভেতরে যে রাশিটি আছে তার মান 0 হতে পারে, কোনো মাইনাস হতে পারে, ধরো -1 -2, তারপরে এমনও হতে পারে +1 +2, যেটাই হোক না কেন, যদি এটা 0 হয় তাহলে এই রাশিটির সব মানে মান কিসে গিয়ে দাঁড়ালো? এই ব্র্যাকেটের ভেতরে পুরোটা 0 হলে মান কত হলো? 2। তাহলে যখন
এই পার্টটি 0 হবে, তখন রাশিটির মান পুরোপুরি কত হলো 2। এবার যদি -1 হয়, তাহলে এই পার্টটি যদি -1 হয়, তার হোল স্কয়ার কত হবে +1, তাহলে +1 + 2, তখন রাশিটির মান কী হবে 3। তুমি যদি -2ও ধরো, এই পার্টটি যদি -2 ধরো, -2 হোল স্কয়ার কত হয় +4 আর বাইরে আসে 2, তাহলে টোটাল কত হলো 6। আর পজিটিভ ধরলে তো কথাই নেই। অর্থাৎ কোনো ব্র্যাকেটের মধ্যে বা কোনো হোল স্কয়ার রাশি বা পূর্ণবর্গ রাশির মান সবসময় কী হয়, ধনাত্মক হয়। 0 হতে পারে, না হলে ধনাত্মক হতে পারে। 0 হলে তো এর মান কততে গিয়ে দাঁড়ালো 2তে, আর ধনাত্মক হলে সবসময় মানটাকে 2 এর থেকে বাড়তে থাকবে। তাহলে এই যে মানগুলো যত ধরবো আমরা দেখবো আস্তে আস্তে বাড়ছে, তাহলে সর্বনিম্ন মান কোনটি হলো 2। আশা করি বোঝাতে পারলাম। এই কথাটি অনেকে বোঝে না, তাই আমি ক্লিয়ার করে দিলাম। এবারে হচ্ছে আর মনে হয় একটি অঙ্ক আছে, না দুটি আছে। একটি ঘনকের 3/5 একটি ঘনকের বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলে ঘনকটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে। ধরো ঘনকটির বাহু হচ্ছে এ, প্রথমে আমরা ধরলাম বাহু এ, তোমরা ভাষায় লিখে বলবে, তাহলে সেক্ষেত্রে আয়তন কত, অঙ্কটা বোঝার চেষ্টা করবে। আগে লিখবে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক, তাহলে আয়তন কী হবে a³ ঘন একক। আমি যদি বড় কোশ্চেন মানে 4 কোশ্চেনে আসে কী হবে, দ্বিতীয় ক্ষেত্রে পরের বার দ্বিতীয় ক্ষেত্রের বাহুকে দ্বিগুণ করা হলো, তাহলে এই বাহুটা কত হয়ে গেল 2a একক হয়ে গেল, তখন আয়তন কত হবে 2a³ এত ঘন একক। 2 এর হোল কিউব কি 8a³, 8 এই একুবটা কি পূর্বের আয়তন ছিল না, তাহলে 8 ইন্টু পূর্বের আয়তন, আমি লিখতেই পারি এরকম পূর্বের আয়তন। তার মানে কি হলো পূর্বের আয়তনের কত গুণ হলো 8 গুণ, আর এখানে তোমাদের কোশ্চেনে বলা আছে কি 4 গুণ, তাহলে কথাটা কি সত্যি হবে, নিশ্চয়ই না। তাহলে এই স্টেটমেন্টটি লিখে বা বিবৃতিটি লিখে সরাসরি এই কাজটি তোমরা রাফে করতে পারো, বা মুখে মুখে যদি বুঝে যাও তাহলে লিখবে এখানে কি মিথ্যে বা ফলস। এবার মনে হয় আর একটি অঙ্ক আছে, দেখি। হ্যাঁ, 3/6 3/6 কোশ্চেন আছে, n যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে n অযুগ্ম সংখ্যা হলে n+1/2 তম পদটি হবে মধ্যমা। n যদি অযুগ্ম হয়, কতগুলো সংখ্যা তোমাদের দিয়ে দিল, যেখানে আমরা দেখলাম যে nটা হচ্ছে অযুগ্ম বা অড, যেটাকে বলে n অযুগ্ম বা অড। এই যেমন 2, 3, একটু আগে মনে হয় এরকম হয়েছিল। এখানে মনে করো 4, 5, 6, কটা হলো 1, 2, 3, 4, 5, এই যে অযুগ্ম সংখ্যা আছে, নিচে থেকে উপরে সাজালাম অযুগ্ম সংখ্যা। তখন বলেছে মধ্যমা = n+1/2 তম পদ। তো এখানে তো মধ্যমা একটু আগে বোঝালাম 4 হবে, দেখি কতটি মেলে কিনা n+1/2 তম পদ। এখানে n কটি সংখ্যা দেওয়া আছে 1, 2, 3, 4, 5টি, তাহলে n+1/2 তম পদ কোনটা হবে, n মানে 5 যোগ 1/2 তম পদ, মানে কি 5 থেকে 6, 6 মানে 3 তম পদ বা তৃতীয় পদ, 3 তম তো বলে না, তৃতীয় পদ। তো এখানে খুঁজে দেখো তৃতীয় পদ কোনটি, 1, 2, 3, তাহলে দেখছি ঠিক আছে। অথবা তোমরা তো সূত্রটা জানো যে n+1/2 তম পদই হবে তখন মধ্যমা, অর্থাৎ এক্ষেত্রে বিবৃতিটি কি হলো ট্রু। তো এভাবে তোমরা অবজেক্টিভগুলো করবে। আমি MCQ করার জন্য কিভাবে লিখতে হয় তার জন্য মেনলি ভিডিওটা দিচ্ছি, এবং পেজটি এখানে MCQ বা 3 অবধি সলভ করলাম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা এই যে সত্যি মিথ্যা অঙ্ক বা শূন্যস্থান, বিশেষ করে কোথাকার শূন্যস্থান যে দেবে কী করে বুঝবো স্যার। এটা বোঝার জন্য আমার কাছে যেটা পরামর্শ, তোমরা কোনো একদিন পেজগুলো ধরে ধরে, এই মুহূর্তে তোমরা পর্ষদের টেস্ট পেপার পাওনি, পর্ষদ মানে মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার হয় খুবই ইম্পর্টেন্ট, সেটা আমার মনে হয় এখনও পাওনি, বা যারা পেয়েছো খুবই ভালো কথা। পর্ষদের টেস্ট পেপার ধরে যেখানে যেখানে সত্যি মিথ্যাগুলো আছে, অথবা শূন্যস্থান পূরণ, অর্থাৎ 2 এর যে শূন্যস্থান পূরণ, তোমরা ধারাবাহিকভাবে অ্যাটলিস্ট 10টি পেজ তোমরা সলভ করো। আমি বলবো পুরো টেস্ট পেপার একদিন ধরে সলভ করবে। এখন তো পরীক্ষার সামনে একটু খাটতেই হবে, পরীক্ষা শুরুর 5 দিন আগের থেকে তোমাদের খাটাখাটনি কমিয়ে দিতে হবে, তখন মাথা এবং শরীরটাকে সুস্থ রাখতে হবে। তো তোমরা টানা একদিন বসে সমস্ত শূন্যস্থান পূরণের হয় 10টি, মিনিমাম 10টি, অথবা পুরো টেস্ট পেপার শেষ করবে। পর্ষদ হলে ভালো, নাহলে আপাতত ABTA ধরে তোমরা শেষ করো। তারপরে তোমরা দেখবে যে কোনো পেজ তোমরা যখন হাতের সামনে পাচ্ছ, সেখানে দেখবে শূন্যস্থান পূরণ তোমরা পারছো, তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে। আমি বলছি না যে কমন আসবে, এই ধরনের কথা বলছি না, তোমাদের কনফিডেন্সটা এমন একটা জায়গায় পৌঁছাবে যেটা অজানাও সেটা দেখবে সেদিন পরীক্ষার হলে তোমরা পেরে গেছো। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, 3 যে সত্যি মিথ্যাগুলো আছে সেটা আর একদিন ধরে এইভাবে সারাদিন ধরে, যতক্ষণ শেষ হয়নি সারাদিন ধরে কোনো টেস্ট পেপার, আর যেদিন পর্ষদ পাবে পর্ষদটা অবশ্যই সলভ করবে, একই কাণ্ড করবে। করার পর তোমরা দেখবে যে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে, যেটা পারবে না সেটা তোমরা তোমাদের শিক্ষকের কাছে বা যার কাছে পারো সঠিকভাবে বুঝিয়ে নেবে। আর সর্বোপরি কোনো অঙ্ক না পারলে আমার ভিডিওতে বা আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আমাকে তোমরা জানিয়ে দিতে পারো, আমি সেটা নেক্সট ভিডিওতে সলভ করে দেবো। 7908089033 বা কমেন্টে তোমরা অঙ্কটা পাঠিয়ে দিতে পারো। তো এগুলো কমপ্লিট করার বুদ্ধি এরকম, তা এভাবে করবে। এখন যেমন তোমরা ফুল পেজ সলভ করছো সেটা আলাদা ব্যাপার, সলভ করো, কিন্তু এই জায়গাগুলো
একসঙ্গে একটা বিষয় নিয়ে একদিন ধরবে। যেদিন 3-এর সত্যি মিথ্যা ধরবে তো সেদিন 3-এর সত্যি মিথ্যা, আর একদিন বা ওই একই দিনে 2-এর শূন্যস্থান পূরণ। আর অবশ্যই একের যে MCQ থাকে সেগুলো তো কমসে কম পরীক্ষার আগে তোমাদের জন্য মানে কোনো একটি টেস্ট পেপার কমপ্লিট করতে পারো। তবে অবশ্যই আবারও বলছি, যখনই তোমরা পর্ষদ হাতে পাবে সঙ্গে সঙ্গে পর্ষদটা নিয়ে বসে যাবে, আর যতক্ষণ পাওনি ততক্ষণ ABTA করো। আর রায় মার্টিনও করতে পারো, কিন্তু আমার মতে এভাবে করলেই তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা আমার কথা ভেবে বা আমার কথা মেনে করতে থাকো, দেখবে কোনো অসুবিধা হবে না। তাহলে আজ এই পর্যন্ত। তো আমার ভিডিও যদি ফলো করো, এইভাবে তোমাদের কোন কাজটা কীভাবে করতে হবে এবং কিছু পেজ আমি কিন্তু সলভ করে দেবো। থ্যাংক ইউ ফর টুডে।